আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সরকারের কঠোর পদক্ষেপে এবার নির্বিঘ্নে ঈদ উদযাপন করছে নগরবাসী, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। ফাঁকা ঢাকায় প্রশান্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সব বয়সী মানুষ। দেশে আর চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। পরাজিত শক্তি মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে, অভিযোগ বিএনপির। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেকের শীর্ষ সম্মেলন শুরু। কাল যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। খুলতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে সম্ভাবনার দ্বার। এবং ঈদের লম্বা ছুটিতে দেশ জুড়ে বইছে উৎসবের আমেজ। ফাঁকা হয়ে গেছে বন্দর নগরী চট্টগ্রাম। বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবছর ঈদে ফাঁকা ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তার মতে সরকারের কঠোর পদক্ষেপে নগরবাসী নিশ্চিন্তে ঈদ আনন্দ উপভোগ করছে। ফাঁকা ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘুরে দেখেছেন উপদেষ্টা। এদিকে আজও রাজধানীতে রয়েছে ছুটির আমেজ। সড়কে নেই গাড়ির দীর্ঘ সারি ও পথচারীদের হুড়োহুড়ি। এ যেন এক চেনা অচেনা নগরী। বিস্তারিত রাসনা দাসের রিপোর্টে। ব্যস্ত নগরী ঢাকার নেই চিরচেনা যানজট, শব্দদূষণ আর কর্মব্যস্ততা। ঈদের ছুটিতে এমন নীরব ঢাকা উপভোগ করছেন রাজধানীবাসী। তাদের আকাঙ্ক্ষা সবসময় এমন থাকলে পাল্টে যেত পুরো পরিবেশটাই। ঢাকা হয়ে উঠত সত্যিকারের বাসযোগ্য নগরী। বাইরে এসে ঈদের পরে ছুটি, আমার ছেলে সন্তান বলতেছে দেখার জন্য। ঢাকা ফাঁকা ঢাকাতে ঘুরে খুবই ভালো লাগলো, কারণ কি যানজটের কারণে আমরা যখন যে ঢাকার যে সৌন্দর্যটা আমরা উপলব্ধি করতে পারি না। যানজট মুক্ত পরিবেশে খুব তাড়াতাড়ি চলে এসেছি আজকে। যা এক্সপেকটেশন ছিল সেই হিসেবে অনেক মানুষজন কমে গেছে, সেক্ষেত্রে আসলে যানজট ওরকম নয়, ঢাকা আসলে চলাফেরা করে অনেক ভালো লাগতেছে। এদিকে ফাঁকা ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে বিভিন্ন থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এ সময় তিনি জানান, দেশে কোনো উগ্রবাদ বা জঙ্গি তৎপরতার স্থান নেই। গত আগের যে বছরগুলি থেকে এবার আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো কি খারাপ আপনারাই বলেন। আপনারা ভালোভাবে ঘুমাইতে পারেন, তারা জেগে থাকবে। জনগণ যেন ঠিকভাবে ঘুমাতে পারে, তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয়। আর আরেকটা জিনিস হলো, আমরা কোনো ধরনের সন্ত্রাসীদের ছাড় দিব না। শহরের অন্যতম ব্যস্ত স্থান সার্ক ফোয়ারা চত্বরে নেই ট্রাফিকের তেমন তৎপরতা অথবা গাড়ির সারি। তাই তো স্বল্প সংখ্যক যাত্রী নিয়েই চলাচল করছে গণপরিবহনগুলো। পরিবার পরিজন নিয়ে রিকশায় চড়ে কেউ কেউ ঘুরে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। ভালোই লাগতেছে, যানজট নাই, এটা আমাদের জন্য ভালো হয়েছে। আবার ট্রেনটা দেওয়ার জন্য আরো ভালো হয়েছে, তাড়াতাড়ি আসতে পারছি আমরা এখানে। এখন কোনো প্রবলেম হচ্ছে না, ফাঁকা ভালো লাগছে ঘুরতে। আমার কাছে তো ভালোই লাগতেছে যে ফাঁকা, কোনো জ্যাম জট নাই, কিছু নাই। ঢাকার প্রাণ হচ্ছে মানুষ, মানুষ ফিরে আসলে ঢাকা ফিরে আসবে। একবারে ফাঁকা দেন না, গাড়ির মধ্যে খালি গাড়ি, কাপতলে 40টা ভাড়া গাড়ি আছে। তবে ফাঁকা সড়ক পেয়ে কিছু কিছু যানবাহন বেপরোয়া গতিতে ছুটলেও যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে কোনো ধর্মীয় উগ্রপন্থা কিংবা চরমপন্থা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে কঠোর অবস্থানে আছে অন্তর্বর্তী সরকার। কুমিল্লার উত্তর রামপুর গ্রামে জুলাই বিপ্লবে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত শেষে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সাংবাদিকদের একথা বলেন। নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, দেশে কাউকে চরমপন্থার সুযোগ নিতে দেয়া হবে না। এ সময় তথ্য উপদেষ্টা আরও বলেন, জুলাই বিপ্লবে শহীদের চেতনা ধারণ করে আছে দেশের জনগণ। গণ অভ্যুত্থানে শহীদদের বিচার কাজ শেষ করার চেষ্টায় আছে সরকার। গণমাধ্যমের সংস্কার প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, গুণগত সংস্কারই তাদের লক্ষ্য। উগ্রপন্থা, কোনো ধরনের উগ্রপন্থা, ধর্মীয় রাজনৈতিক কোনো রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে এবং বাংলাদেশকে যাতে আমরা একটা গণতান্ত্রিক যে রূপান্তরের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা কাজ করছি, এটা যাতে আমরা সাধন করে যেতে পারি এবং নির্বাচনের মাধ্যমে যথাসময়ে আমরা যাতে গণতান্ত্রিক একটা রূপান্তরে ভূমিকা রাখতে পারি, এটা হচ্ছে আমাদের একমাত্র চাওয়া। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সংস্কারের নামে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে বিএনপি তা মেনে নেবে না। এদিকে ঢাকায় ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। ঈদ উল ফিতর উপলক্ষে নিজ জেলা ঠাকুরগাঁয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, পরিকল্পিতভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। তিনি এও বলেন, সংস্কারের নামে কোনো কিছু চাপিয়ে দিলে জনগণ তা মেনে নেবে না। জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা দেশ পরিচালনার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আর যারা এসছেন সংস্কারে খুব জ্ঞানী মানুষ, পণ্ডিত লোক, বিশাল বিশাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করে এসছেন, তারা দিচ্ছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মানও করি। কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন, সরি টু সে, আমরা সেটাকে সমর্থন করতে পারবো না। যারা নির্বাচিত তারা দেশ চালায়। তো এই যে আমরা একটা জুজুর ভয়ে থাকি যে রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হয়ে ওঠে, স্বৈরাচার হয়ে উঠলে তো আওয়ামী লীগের মতো অবস্থা হয়। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবৈধভাবে অর্জিত অর্থ ব্যবহার করে আওয়ামী লীগ নেতারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান ইত্যাদি বলে আপনার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে, আজকে যারা পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তি এবং তাদেরকে যারা মদত দেয়, তাদের যৌথ প্রচেষ্টা এর মধ্যে থাকতে পারে। বাংলাদেশের যারা নাগরিক, তারা তো কেউ জানে না এখানে উগ্রবাদের হয়েছে, উত্থান হয়েছে কোথায়। রিজভী অভিযোগ করেন, বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন উপদেষ্টা পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয়েছে বিমস্টেক শীর্ষ সম্মেলন। অর্থনৈতিক ও ব্যবসায়িক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন ঘোষণা আসতে পারে এই সম্মেলন থেকে। বঙ্গোপসাগর অববাহিকার 7টি দেশের এই আঞ্চলিক জোটকে কার্যকর করতে আজ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে কাল গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করবেন তিনি। বিমস্টেকের পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নিতে পারেন ডক্টর ইউনূস। বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এই 7 দেশের জোট বিমস্টেকের এবারের সম্মেলনে বাণিজ্যিক জাহাজ চলাচল ও সমুদ্র পরিবহন নিয়ে সমঝোতার সম্ভাবনা রয়েছে। কিছুক্ষণ আগে ব্যাংকক থেকে বিমস্টেক সম্মেলনের সবশেষ খবর পাঠিয়েছেন সহকর্মী ইকরামুল হক সায়েম। আমি এখন রয়েছি থাইল্যান্ডের ব্যাংককের সাংগ্রিলা হোটেলের সামনে। এখানে মূলত বিমস্টেকের সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল 9টা থেকে আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। আজকে মূলত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এই সম্মেলনে অংশ নিচ্ছেন এবং পররাষ্ট্র সচিব এরই মধ্যে তার বক্তব্য উপস্থাপন করেছেন। সেখানে মূলত এই বঙ্গোপসাগরকে কাজে লাগিয়ে কীভাবে এই অঞ্চলের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা যায় এবং একই সাথে মুক্তবাজার অর্থনীতি চালু করা যায়, এই বিষয়টিতে বাংলাদেশের পক্ষ থেকে তিনি প্রস্তাব উত্থাপন করেছেন এবং আগামীকালকে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে এবং শুক্রবারে নতুন একটি ঘোষণাপত্রের মাধ্যমে এই সম্মেলনটি শেষ হবে। বাংলাদেশের জন্য এই সম্মেলনটি কয়েকটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ আবার 2 বছরের জন্য সভাপতির দায়িত্ব গ্রহণ করবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই বিমস্টেক কতটুকু কার্যকারিতা পায় সেটা দেখার বিষয়। একই সাথে এই সম্মেলনে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মিয়ানমারের জান্তা সরকারের প্রধান। তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের কোনো সময়সূচি এখনও চূড়ান্ত না হলেও বাংলাদেশের যে দ্বিপাক্ষিক বিষয়গুলো সেগুলো নিয়ে তাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচনা হতে পারে। বিশেষ করে রোহিঙ্গা ইস্যু এবং ভারতের সাথে যে সম্পর্কের কিছুটা অবনতি হচ্ছে সেখানে ইতিবাচক কোনো বার্তা আসতে পারে। আপনারা জানেন যে বঙ্গোপসাগর অববাহিকার যে 7টি দেশ, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ভারত, মিয়ানমার এবং থাইল্যান্ড, এই দেশগুলো নিয়ে 1997 সালে বিমস্টেকের যাত্রা শুরু হয়েছিল
এবং ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, কৃষি এসব বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য মূলত সদস্য দেশগুলোর মধ্যে এই জোটটি গঠন করা হলেও আসলে আদতে এই জোটের খুব বেশি সফলতা হয়নি বলে দেখা যায়নি বলে বিশ্লেষকরা বলছেন। বিশেষ করে সার্ক এবং আসিয়ানের সাথে তুলনা করলে এই বিমস্টেক তাদের যে অগ্রগতি সেই অগ্রগতি থেকে অনেকটা পিছিয়ে বলে অনেকটা মনে করছেন। এখন দেখার বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই বিমস্টেক ভবিষ্যতে কতটা কার্যকরী হয়। আমরা পরবর্তী সংবাদগুলোতে বিমস্টেকের বিস্তারিত খবর আপনাদেরকে জানিয়ে দেব। 7 বছর পর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একটি ভিডিওতে দেখা যায় ঈদের দিন লন্ডনের পার্কে মা বেগম খালেদা জিয়াকে নিয়ে হাঁটছেন ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের সাথে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। ঈদ মানেই খুশি, ঈদ মানে বাঁধ ভাঙা আনন্দ। তাই ঈদের ছুটিতে বন্দর নগরী অনেকটা ফাঁকা হলেও বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। আবহাওয়া অনুকূলে থাকা ঈদের ছুটিতে দর্শনার্থীরা পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন চট্টগ্রামের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। শিশু কিশোর আর বড়দের সরব উপস্থিতিতে মুখর বিনোদন কেন্দ্রগুলো। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। প্রকৃতি আর জীববৈচিত্র্যের এক অনন্য মিশেল ফয়েজ লেক পর্যটন কেন্দ্র। তাই তো ঈদের আনন্দকে উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে সবাই ছুটছেন সেখানে। ঈদের ছুটিতে পতেঙ্গা সমুদ্র সৈকত ও চট্টগ্রাম চিড়িয়াখানাতেও ভিড় করছেন দর্শনার্থীরা। বন্দরনগরীর সি ওয়ার্ল্ডেও যেন চলছে অন্যরকম এক ঈদ উৎসব। সুরে তালে নেচে গিয়ে অনেকে মেতে ওঠে জলকেলিতে। সকালে আসছি, অনেক রাইড চলছে, অনেক মজা লাগছে। এখানে এসে রাইড চললাম, সাঁতার কাটলাম, অনেক মজা লাগছে। ছেলেকে নিয়ে আসি, অনেক ভালো লাগে, অনেক মজা করি আমরা। শিশুদের পাশাপাশি বড়রাও উপভোগ করছে বিভিন্ন রাইড। ঈদ উপলক্ষে আজকে আরো বেশি আনন্দ হচ্ছে, মানুষজনও বেশি, সেই তুলনায় আমরা খুবই এনজয় করছি। যদি প্রবাসী ছিলাম, প্রথমবার এখানে আসছি, অনেক ভালো লাগছে। সবাই ছুটিতে আমরা সারাদিন অনেক এনজয় করছি। আইন শৃঙ্খলা বাহিনীও মোতায়েন আছে মোটামুটি, সবকিছু নিরাপত্তাও ভালো। ঈদকে ঘিরে ভিড় সামলাতে বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। আমরা চেষ্টা করি যেন নিরাপত্তাটা বজায় রেখে মানুষ বিনোদন উপভোগ করতে পারে। ঈদ উৎসবকে আরো আনন্দময় করে তুলেছে এই সকল বিনোদন কেন্দ্রগুলো। নানান ব্যস্ততাকে পাশ কাটিয়ে পরিবার পরিজন নিয়ে পতেঙ্গা চিড়িয়াখানা কিংবা ফয়েজ লেকের মতো স্পটে ভিড় করেছেন দর্শনার্থীরা। আর এভাবেই মেতে উঠেছেন জলখেলিতে। কেউ কেউ ফ্রেমবন্দি করছেন আনন্দঘন এই মুহূর্তকে। এবারের ঈদ আনন্দ আর উৎসাহের মধ্যে দিয়ে কাটবে এমনটাই প্রত্যাশা সকলের। চট্টগ্রামের ফয়েজ লেক থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা। ঈদের ছুটিতে দেশ জুড়ে বইছে উৎসবের আমেজ। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশের বিভিন্ন স্থানের বিনোদন কেন্দ্রগুলো। এসব দর্শনীয় ও বিনোদন কেন্দ্রগুলোতে ঈদ আনন্দে মেতে উঠেছে শিশুসহ সব বয়সের মানুষ। এবারে পার্টেক্স খেলার খবর। বাছাই পর্বের বাধা টপকে বিশ্বকাপ ক্রিকেটের চূড়ান্ত পর্বে খেলার আশা নিয়ে কাল পাকিস্তানের লাহোরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তোষ জানান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আরও জানাচ্ছেন পরাগ আরমান। বিশ্বকাপ বাছাই পর্ব সামনে রেখে 2 সপ্তাহের ক্যাম্প করেছে বাংলাদেশ নারী ক্রিকেটাররা। টানা অনুশীলনের কারণে ঈদের ছুটিও মেলেনি তাদের। মনে সবারপণ বিশ্বকাপের হার্ডল পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়া। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও প্রথমবারের মতো বিশ্বকাপে চূড়ান্ত পর্বে খেলার আসার কথা বললেন। ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেটাকে সামনে রেখে আমাদের যা যা করণীয় ছিল, যতটুকু আয়ত্তে ছিল আমাদের, যদিও রোজা ছিল, অনেক ডিফিকাল্ট ছিল। আন্ডার লাইটেও আমরা প্র্যাকটিস করছি, যেহেতু 2টা ম্যাচ আমাদের ওখানে আছে, প্রত্যেকটা পয়েন্ট অনেক ভ্যালিড, সো সেই ক্ষেত্র থেকে প্রত্যেকটা প্লেয়ার অনেক বেশি সিরিয়াস। 6 দলের এই বাছাই টুর্নামেন্টে সেরা 2টি দল মূল পর্বে খেলবে।
9 থেকে 19 এপ্রিল পাকিস্তানের লাহোরে শুরু হওয়া আসরে স্বাগতিক পাকিস্তান ছাড়াও বাংলাদেশকে লড়তে হবে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে। সেরা 2 দলের মধ্যেই থাকতে চান নিগার সুলতানারা। পাকিস্তানের সাথে রেগুলার বেসিস খেলা হয় হয়তো বা ওয়েস্ট ইন্ডিজের সাথে না, বাট রিসেন্টলি আমরা খেলে আসছি তাদের এগেনস্টে, একটা ম্যাচও উইন করেছি। সো এদিক থেকে আমাদের একটু হলেও কনফিডেন্ট আছে। বাট এর আগে কিন্তু আমরা থাইল্যান্ড, স্কটল্যান্ড আর আয়ারল্যান্ডের সাথে খেলবো, দেন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ পাবো, দেন পাকিস্তান। সো ওদিক থেকে যদি আমরা প্রথম থেকে একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পারি, আমার কাছে মনে হয় যে টিম ওয়াইজ খেলাটা অনেক বেশি গুরুত্ব। তবে প্র্যাকটিস ম্যাচ না খেলতে পারার আক্ষেপ রয়েই গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। যখন আমরা এখানে আমাদের মাটিতে খেলি তখন ডিফারেন্ট ওয়াইজ খেলি, কিন্তু ভালো উইকেটে যাই একটু স্ট্রাগল করতে হয়। কিন্তু এই জায়গা থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে আমাদের যার যার ক্যারেক্টার থেকে বের হয়ে আসে এবং ডিফারেন্ট টাইপস অফ ক্রিকেট খেলা। কারণ মডার্ন ক্রিকেটে এখন আগের তাতে যদি আপনাকে এগুলো যে আমি 200 রান করবো সেটাকে ডিফেন্ড করবো, এটা অনেক ডিফিকাল্ট ভালো উইকেটে। আগামী সেপ্টেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হবে 8 দলের নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সরকারের কঠোর পদক্ষেপে এবার নির্বিঘ্নে ঈদ উদযাপন করছে নগরবাসী, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। ফাঁকা ঢাকায় প্রশান্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সব বয়সী মানুষ। দেশে আর চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। পরাজিত শক্তি মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে, অভিযোগ বিএনপির। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেকের শীর্ষ সম্মেলন শুরু। কাল যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। খুলতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে সম্ভাবনার দ্বার। এবং ঈদের লম্বা ছুটিতে দেশ জুড়ে বইছে উৎসবের আমেজ। ফাঁকা হয়ে গেছে বন্দর নগরী চট্টগ্রাম। বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।